4 ওভার বাকি থাকতে রান লাগে 17। আপনি জানেন আপনি আউট হলে এরপর শুরু হয়ে যাবে টেল এন্ডার। ম্যাচের এমন একটা সময় যে বাউন্সার প্রতিপক্ষ বোলার দিলেন সেটা হয়তো আপনি ডাক করলেই হতো, কিন্তু আপনি সেটা গ্লান্স করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। এখন আপনি বলতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার যখন এমনভাবে আউট হন ম্যাচের একটা ক্রাঞ্চ মোমেন্টে, তখন গেম অ্যাওয়ারনেস বা ম্যাচ সিচুয়েশন রিড করার ক্ষমতাটা আসলে কোথায় থাকে? সাকিব আল হাসানের এই আউটের পর এই প্রশ্নটা উঠছে আরও বেশি করে। বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সঙ্গে শেষ পর্যন্ত 2 উইকেটে জিতেছে, বলা যায় সহজ ম্যাচটা কঠিন করে, কিন্তু প্রশ্নে উঠে গেছে বাংলাদেশ দল আদৌ ম্যাচ সিচুয়েশন রিড করতে পারে কিনা এবং বাংলাদেশ দলে গেম অ্যাওয়ারনেসের অভাব আছে কিনা। এই প্রশ্ন দুটোর উত্তরই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। গেম অ্যাওয়ারনেস রিড করতে না পারার ব্যাপারটা বাংলাদেশ দলের অনেক পুরনো রোগ। আমরা বেঙ্গালুরুর সে বিখ্যাত ম্যাচের কথা মনে করতে পারি যখন বাংলাদেশ দল 3 বলে 2 রানও নিতে পারেনি শেষ পর্যন্ত। এবং এই গেম অ্যাওয়ারনেস জিনিসটা আসলে কি, এই প্রশ্ন হয়তো আপনাদের মাথায় আসতে পারে। এটার সহজ উত্তর হচ্ছে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনার ব্যাট বল বা ফিল্ডিংয়ে রিয়েক্ট করা। আপনার ম্যাচের সিচুয়েশন যেরকম সেটা বুঝে আপনাকে সেই অনুযায়ী আচরণ করতে হবে। কিন্তু বাংলাদেশ দল বিশেষ করে চাপের মুখে ব্যাটাররা সেই কাজটা কেন যেন একেবারেই করতে পারেন না। দেখুন, সাকিব যখন আউট হলেন এরপরও কিন্তু বাংলাদেশ ম্যাচে খুব ভালো মতোই ছিল, কিন্তু পরের ওভারে নুয়ান থুসারা বল করতে এলে সমীকরণটা সব কিছু যেন ওলট পালট করে দিচ্ছিলেন। সেই সময় কিন্তু বাংলাদেশ দলের জন্য সমীকরণটা একেবারেই কঠিন ছিল না। রিশাদ হোসেন আমরা জানি তিনি টেলেন্ডার সত্ত্বেও তিনি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে একটা দারুণ ইনিংস খেলেছেন। আজকে কিন্তু তার জন্য সেরকম কিছু করার কোনো দরকারই ছিল না, কিন্তু তিনি প্রথম বল থেকে যেন তেরে ফুরে মারতে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত থুসারাকে স্লক করতে গিয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। অথচ ওই সময় বাংলাদেশ দলের জন্য মাত্র 15 বলে 12 রান দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে টেলেন্ডাররা কেন এই পরিস্থিতিতে এরকম ব্যাটিং করবেন, যেখানে থুসারার বলে রিশাদকে কোনো মতে পার করে দিলেই হয়তো হতো, তিনি সিঙ্গেল নিয়ে মাহমুদুল্লাহকে হয়তো স্ট্রাইক দিতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি করতে গেলেন উল্টো। এবং এখানে শেষ নয়, এরপর তানজিম সাকিব ডিমেও কিন্তু তেরে ফুরে খেলতে গিয়েছিলেন, ভাগ্য ভালো তিনি আউট হননি। কিন্তু আরও দুর্ভাগ্যজনক ব্যাপার, ম্যাচ সিচুয়েশন রিড করতে না পারার এই রোগ বাংলাদেশ দলের অভিজ্ঞ অনেক প্লেয়ারেরও আছে। মাহমুদুল্লাহর কথা যদি একটু বলি, তিনি আজকে দারুণ খেলেছেন, তার 16 রানের ইনিংসটা ম্যাচের হিসাবে খুবই মূল্যবান ছিল, কিন্তু তিনিও ম্যাচের সিচুয়েশন ঠিকমতো আসলে রিড করতে পারেননি এবং ভুলই করে ফেলেছিলেন বলা যায়। শেষ ওভারের আগের ওভারে তিনি প্রথম বলে সানাকার বলে যখন 6 মারলেন, এরপর সমীকরণটা একেবারে সহজ হয়ে গেল, কিন্তু পরের বলে তিনি সিঙ্গেল নিয়ে আবার টেলেন্ডারকে এক্সপোজ করে দিলেন। সেই সময় তিনি চাইলে স্ট্রাইকে থাকতে পারতেন এবং কয়েকটা বল দেখে শুনে একটা ডাবলস অথবা একটা 4 মারার চেষ্টা করতে পারতেন, কিন্তু সেকেন্ড বলে সাকিবকে তিনি এক্সপোজ করে দেওয়ার পর ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল বাংলাদেশের। ভাগ্য ভালো সাকিব সেই ওভারে আর স্লক করার মতো কিছু করেননি, তিনি সিঙ্গেল নিয়ে আমার মাহমুদুল্লাহকে দিয়েছেন এবং মাহমুদুল্লাহ সেই ওভারে আমরা দেখেছি সিঙ্গেল নিতে গিয়ে অলমোস্ট আউটই হয়ে যাচ্ছিলেন লাস্ট বলে। ভাগ্য ভালো বলটা তার স্টাম্পে লাগেনি, তিনি কিন্তু চাইলে সেই বলটাকে সিঙ্গেল না নিয়ে পরের ওভারের জন্য অপেক্ষা করতে পারতেন। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্য তানজিম সাকিব আবার স্ট্রাইকে চলে আসতেন, তবে মাহমুদুল্লাহ কিন্তু ওই সময় যদি হাসারাঙ্গার থ্রোটা সরাসরি যদি স্টাম্পে হিট করতো, মাহমুদুল্লাহ আউট হলে বাংলাদেশ দলের জন্য গল্পটা আজকে এরকম হতো না, বাংলাদেশ দলকে হয়তো তখন একটা হতাশার গল্পই লিখতে হতো। এবং এই গেম অ্যাওয়ারনেসের যে কমতি থাকার ব্যাপারটা, সেটা কিন্তু আরও আগেও দেখা গেছে। তাওহিদ হৃদয় আজকের দিনে সেরা ব্যাটসম্যান ছিলেন, অবশ্যই হয়তো কেউ কেউ তাকে সেরা প্লেয়ারও বলবেন। তার 40 রানের ইনিংসটাই আসলে বাংলাদেশকে শেষ পর্যন্ত ম্যাচটা হয়তো জিতিয়েছে, কিন্তু পরপর 3 বলে হাসারাঙ্গার বলে 3টি ছক্কা মারার পর চতুর্থ বলে তিনি হয়তো একটু দেখে শুনে খেলতে পারতেন, কিন্তু সেই বলটাও তিনি ফুল লেংথের বলটা খেলতে গিয়ে তিনি মারতে গিয়ে আবার এলবিডব্লিউ হয়ে গেলেন। সেই সময় তিনি হয়তো একটু যদি আর একটু দেখে শুনে খেলতেন তাহলে হয়তো ইনিংসটা একটু বড় করতে পারতেন। হ্যাঁ, এখানে অবশ্য বলে রাখা ভালো যে মোমেন্টামটা তার পক্ষে ছিল, চতুর্থ বলটাও হয়তো তিনি টার্গেট করেছিলেন হিট করবেন, সেটা আনফর্চুনেটলি হয়নি। তবে গেম সিচুয়েশন বা ম্যাচ সিচুয়েশন রিড করার ব্যাপারে হয়তো তারও অনেকটা উন্নতির সুযোগ আছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, ব্যাটসম্যানরা এই জায়গায় বারবার খাবি খায় কেন? আজকে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে কিন্তু সেরকম কোনো নার্ভাসনেসের চিহ্ন ছিল না। উইকেট সেটিং থেকে শুরু করে শান্ত তার অধিনায়ক হিসেবে তার কাজ খুব ভালো মতো করেছেন। ম্যাচের সময় বোলাররা খুব ভালো গেম প্ল্যান করে এসেছিলেন, সেটাও বোঝা গেছে, কিন্তু ব্যাটারদের যখন ব্যাট করতে গেল সেখানে যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছিল। এখানে আসলে যে ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশ দলের যখন সবাই 11 জন মাঠে থাকেন তখন সেই চাপটা সবাই আসলে ভাগাভাগি করে নেন। একজন ব্যাটসম্যান যখন ক্রিজে থাকেন তখন সেই চাপটা পুরোপুরি তাকে দিতে হয়, এবং এই সময়ে এসে চাপের মুখে আসলে ব্যাটাররা বেশিরভাগ সময় খেয়ে হারিয়ে ফেলেন। তারা বুঝতে পারেন না আসলে তারা কোন কাজটা করবেন, এবং কমন সেন্সটাও তারা আসলে
ঠিকমতো কাজে লাগাতে পারে না, যেটাকে আসলে ক্রিকেটিং পরিভাষায় হয়তো ব্রেন ফার্ট বলা যায়। এবং এর অনেকগুলো উদাহরণ আমরা আজকের ম্যাচে তো বটে, আজকের ম্যাচে হয়তো বাংলাদেশকে এর জন্য মাসুল দিতে হয়নি, তবে ভাগ্য ভালো দিতে হতে পারতো। তবে এর আগে অনেক ম্যাচে আমরা এরকম দেখেছি যে ম্যাচ সিচুয়েশন ঠিকমতো রিড করতে না পারায় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ দলের জন্য হাতছাড়া হয়ে গেছে। বাংলাদেশ দল আসলে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য মনোবিদের সাহায্য নিয়েছে, আগে আরও অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত এখনও কাটিয়ে উঠতে পারেনি। এবং বড় দল হওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বাধা এই গেম অ্যাওয়ারনেসটা ঠিকঠাক করা। বাংলাদেশ দল যত তাড়াতাড়ি এটা করতে পারবে, তত তারা একটা দল হিসেবে ব্যাটাররা যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে, তত বড় ম্যাচ বাংলাদেশের হাতের নাগাল আসবে, তত বেশি বাংলাদেশ মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে জয় পাবে, এবং তত বেশি এরকম আজকের ম্যাচের মতো সহজ ম্যাচ কঠিন করে জিততে হবে না।